স্বাগতম ক্রিকেট ফ্রেন্ডের নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্টে। আমি সৈয়দ সামি আছি আপনাদের সঙ্গে। আগামী আগস্টে 3 ম্যাচের ওয়ানডে এবং 3 ম্যাচের টি-20 সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসার কথা ভারতের। তবে সফরটি নিয়ে অনেক জল্পনা কল্পনা চলছে, সফরটি নাও হতে পারে এরকম গুঞ্জন শোনা যাচ্ছে। তবে আসলে পরিস্থিতি কী এটা নিয়ে কথা বলার জন্য হাজির হয়েছে আমার সঙ্গে আছেন মমিনুল ইসলাম। মমিনুল, স্বাগতম। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। বাংলাদেশের সিরিজটি কি হবে, কি আপনার কি মনে হয়? এটা এখনই বলা কঠিন যে আসলে সিরিজটা হবে কিনা, কারণ আপনি যদি চিন্তা করেন এখনও বেশ কয়েক মাস বাকি আছে। আপনার খুব সম্ভবত গত মাসেই তো সিরিজের সূচিটা প্রকাশ করা হলো। সো এখনও যেহেতু আগস্টে যেহেতু সিরিজ, এখন যেহেতু মাত্র এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, মানে মাঝখানে আপনি আরও 2.5 মাস 3 মাস সময় পাচ্ছেন। এরকম সিচুয়েশনে যেটা হয় যে ইনস্ট্যান্ট অনেক কথাই বের হবে, কারণ যেহেতু ওই পেহেলগামে যে একটা ঘটনা ঘটেছে, ভারত পাকিস্তানের যে বর্ডার নিয়ে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, যুদ্ধ পরিস্থিতি, এটা আসলে কতদূর গড়াবে এটার উপর অনেক কিছুই ডিপেন্ড করবে। পাশাপাশি এই সিচুয়েশনে বাংলাদেশের পক্ষ থেকে এই ইস্যুতে কী ধরনের মন্তব্য করা হচ্ছে, কথা বলা হচ্ছে, সেটা আসলে অনেক ইফেক্ট ফেলবে। সেটারই কিন্তু একটা প্রতিক্রিয়া কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এখন জিনিস হচ্ছে, এখন 3 মাস আগে এখানে বসে আসলে বলা কঠিন যে সিরিজটা হবে কি হবে না। তবে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে এখানে কিছু একটা হতেই পারে। এটা নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারতীয় মিডিয়ায় কিন্তু আমরা বিভিন্ন সময় বিভিন্ন সংবাদ কিন্তু দেখছি। তারা বলছে যে বাংলাদেশের পরিস্থিতি খুবই ভালো না, খুবই বাজে দিকে যাচ্ছে। তবে আমরা যারা এখন পর্যন্ত ঢাকা অবস্থান করছি, আমরা স্বাভাবিক জীবন কিন্তু যাপন করছি। নিয়মিত যেভাবে আগেও যেতাম রিক্সায়, সেভাবে যাচ্ছি। আমাদের জীবনে কিন্তু ওই প্রভাবটা কিন্তু পড়ছে না। কিন্তু ভারতীয় মিডিয়া জিনিসটা নিয়ে অনেকটা জলঘোলা করছে। তারা বলছে বাংলাদেশের পরিস্থিতি ভালো না। এইগুলা বিবেচনা নিয়েও যদি ভারত সফরটা বাতিল করতো, তাহলে আসলে বলার কিছু কিন্তু থাকতো না। তবে ভারত এবং পাকিস্তানের মধ্যকার পরিস্থিতিটা যেই পর্যায়ে গেছে, এটা একটা যুদ্ধ হবে এরকম একটা পরিস্থিতি। তবে দুই দেশই হয়তোবা চাইবে যে যুদ্ধটা না হোক, বা দুইটা দেশই তো সাধারণ মানুষ তো থাকেন, তারা হয়তো বা এই পরিস্থিতিতে যেতে চাইবে না। সেখানে বাংলাদেশ একটা তৃতীয় দেশ হিসেবে এই যুদ্ধে জড়াতে চাইবে কিনা, এটাও কিন্তু বড় ধরনের একটা প্রশ্ন। আপনি এখানে একটা ভালো কথা বলেছেন যে দুই দেশের সাধারণ মানুষ নিশ্চিতভাবেই চাইবে না যে এরকম একটা যুদ্ধ হোক। আপনি যদি ভারতের যারা একদম আমরা যে ক্যাটাগরিতে, আপনি সাধারণ মানুষ, ধরেন রাজনীতি করেন না, আপনি সরকারের সাথে সম্পৃক্ততা নেই, এরকম মানুষকে যদি আপনি জিজ্ঞেস করেন যে আপনি কি আসলেই যুদ্ধ চান কিনা, আমি নিশ্চিত যে ওইখানে 99% মানুষ বলবে যে আমরা যুদ্ধ চাই না। এটা শুধু ভারতের হোক কিংবা পাকিস্তানের হোক। আবার বাংলাদেশের মানুষকে আপনি জিজ্ঞান, এই জিনিসটাই বলবে যে না, আমি আসলে যুদ্ধ চাইতে চাই না। কারণ যুদ্ধ এমন একটা ব্যাপার যে এত খুবই ব্যয়বহুল একটা ব্যাপার, এবং শুধু ব্যয়বহুল তো অবশ্যই না, পাশাপাশি তো আপনার অনেক ক্ষতির একটা বড় সম্ভাবনা আছে। কারণ এই দেশেও ক্ষতি হতে পারে, এই দেশেও ক্ষতি হবে স্বাভাবিকভাবে। আপনি যখন ধরেন ভারত এত বড় একটা দেশ, তাদের দেশের যে কোনো প্রান্তে যুদ্ধটা হলে তার ইকোনমিক্যাল ক্রাইসিসে যেটাই পড়বে, এটা উঠতে কিন্তু ভারতের যুদ্ধ পরিস্থিতিতে এরকম একটা পরিস্থিতি হয়। আমি নিশ্চিত যে ভারতের যারা সাধারণ জনগণ আছেন, যারা সাধারণ মানুষ আছে আমাদের মতো, তারা নিশ্চিতভাবে চায় না যে কোনো একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হোক। কিংবা পাকিস্তানেরও যারা একদম একেবারে যারা সাধারণ মানুষ, তারাও নিশ্চিতভাবে চায় না। এখন যে জিনিসটা হচ্ছে যে এই পরিস্থিতি তৈরি হওয়ার পেছনে কিন্তু অনেকগুলো ব্যাপার আছে। এটা রাজনৈতিক ব্যাপার, খুবই সেন্সিটিভ একটা ইস্যু। তারপর আসলে বলতে হচ্ছে যে এখানে রাজনৈতিক ব্যাপার থাকতে পারে, ধর্মীয় কিছু ব্যাপার থাকতে পারে, অনেক কিছুই থাকতে পারে। এখন যে যার মতো যে জিনিসটা হয় যে একটা পরিস্থিতি তৈরি হলে প্রত্যেকটা রাজনৈতিক দল বা প্রত্যেকটা দেশের রাজনীতি যারা করে, তারা একটা এজেন্ডা থাকে, ওই এজেন্ডাটা আসলে বাস্তবায়ন করতে চায়, ক্ষেত্রে প্রয়োগ করে তারা আসলে বাস্তবায়ন করছে। এখন এটা এই যে পেহেলগামের যে একটা সমস্যা তৈরি হয়েছে বা যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, এটা অবশ্যই ভালো কিছু হয়নি। এখন দোষটা কার, কেন কে করেছেন, এটা কিন্তু আমরা এখন পর্যন্ত ক্লিয়ার না, কেউ জানে না। সো এই বিষয়টাতে মন্তব্য করা খুবই কঠিন। আর আমরা যেহেতু তৃতীয় রাষ্ট্র, আমাদের তো আসলে ওই কাশ্মীর কিংবা পেহেলগামের সঙ্গে আসলে কোনো সম্পৃক্ততা নেই। যে জিনিসটা সমস্যাটা যেটা তৈরি হয়েছে, যে এই যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা আসার পর থেকে কিন্তু 7 সিস্টার্স নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে, কথা হচ্ছে। এটা রাজনীতির মঞ্চে হোক, টিভি টক শোতে হোক, সবখানেই কিন্তু এই ধরনের আলোচনাটা করা হচ্ছে যে 7 সিস্টার্স নিয়ে আসলে কিছু করা যায় কিনা। এই জিনিসটা ভারতের অনেক দিনেরই ভয়ের ব্যাপার। বাংলাদেশে এটাতে আসলে অনেক সময় এটাতে নাক গলিয়েছে বা এটা নিয়ে কথা বলেছে, এরকম একটা পরিস্থিতি রয়েছে। এইবার যখন কোনো একটা সাবেক সেনা কর্মকর্তা বা এই ধরনের সরকারের সাথে সম্পৃক্ত যখন একজন বলেছেন যে যদি ভারত এবং পাকিস্তানের যুদ্ধটা অবশ্যই লেগে যায়, সেক্ষেত্রে বাংলাদেশের উচিত হবে এই 7 সিস্টার্স নিয়ে কিছু একটা। কিন্তু টাইমস অফ ইন্ডিয়ার যে রিপোর্টটা আমরা পড়ছিলাম, আমাদের বাংলায়ও কিন্তু গিয়েছে রিপোর্টটা, তারা কিন্তু ওই কোডটাই কিন্তু উদ্ধৃতি করেছে যে এই কোডটা নিয়ে বিসিসিআইয়ের সঙ্গে
আলোচনা হতে পারে যে তারা এই পরিস্থিতির এই কোডটার উপরে অনেকাংশে কিন্তু নির্ভর করছে। হ্যাঁ, কারণ হচ্ছে যে ভারত এই অঞ্চলের সবচেয়ে আপনি সুপার পাওয়ার হয়তো বলতে পারবেন না, কিন্তু আপনি যদি এশিয়ার চিন্তা ভাবনা করেন তাহলে অবশ্যই ভারত এই অঞ্চলের সুপার পাওয়ার। তাদের অনেক কিছুরই একটা থাকবে যে রাজনৈতিকভাবে আপনি যদি আইসিসি চিন্তা করেন, আইসিসি তো তাদের দাপট আছে, সব দিক থেকে তাদের একটা আর ভারত এত বড় একটা দেশ, তারা যদি ইকোনমিক্যাল ক্রাইসিসে ভুগে এটা কিন্তু সারা বিশ্বকে ভোগাবে। অবশ্যই স্বাভাবিক, ভারত এটা শুধু ভারত আপনি ধরেন টেকনোলজির দিক দিয়ে অনেক এগিয়ে গেছে, তাছাড়া তারা কৃষিজ বিভিন্ন পণ্যের দিক দিয়ে এগিয়ে গেছে, তাছাড়া পারমাণবিক দিক থেকেও কিন্তু বেশ কিছু অনেক দিকে তাদের এই প্রভাবটা সারা বিশ্বে কিন্তু পড়বে। সো ভারতও নিজেরাও চাইবে না যে এরকম একটা ব্যাপার। আপনি যদি এশিয়াতে চিন্তা করেন, এশিয়াতে অবশ্যই ভারত একেবারে টপ গ্রেডেড একটা দেশ, যাদের অনেক কিছুই এখন উন্নতি, হ্যাঁ সমস্যা তো সব দেশেরই আছে, কিন্তু ভারত এখন অনেক বেশি উন্নত করে ফেলেছে, যেটা বাংলাদেশ বলুন, শ্রীলঙ্কা, পাকিস্তান তাদের থেকে অনেক বেশি এগিয়ে। আমি নিশ্চিত যে তারা চাইবে না এই যে একটা পরিস্থিতি আছে, যে উন্নতির পথটা আছে সেটা আসলে নষ্ট হয়ে যাক, এটা কেউই চাইবে না। আমি যেটা এই জন্য শুরুতে দুই দেশের জনগণের কথাই বললাম। এখন যে জিনিসটা হচ্ছে যে এখন যখন এইটা যেহেতু তাদের ধর্মীয় একটা ব্যাপারের সাথে অনেক সম্পৃক্ততার, আপনি যদি এই অঞ্চলের কলকাতার না ঠিক, আমি ওনাকে চিনি না ঠিক, একজন মন্ত্রী বা কেউ একজন আছেন যারা যিনি প্রায়শই কথা বলেন মিডিয়াতে, আমিও ঠিকঠাক চিনি না ওনাকে, শুভেন্দু বা কেউ একজন আছেন। সো উনি সবসময় এই ধর্মীয় ব্যাপারটাকে খুব বেশি উস্কে দেন বা সামনে নিয়ে আসেন। এইটা হয়তো অনেক ভারতের ক্ষেত্রে হয়তো 2-4 জন যারা ওই লোকের সমর্থক, তারা হয়তো এটাকে খুব সিরিয়াসলি নেন, বা আরও যারা সাধারণ মানুষ তারা হয়তো ব্যাপারটাকে সেভাবে দেখেন না। সো ধর্মীয় ব্যাপারের ক্ষেত্রে আমার ক্ষেত্রেও যে পরিস্থিতি তৈরি হবে, নিশ্চিতভাবে ভারতের ক্ষেত্রে হয়তো এরকম পরিস্থিতি হবে। কিন্তু কথা হচ্ছে ওই জিনিসটা আসলে কি ঘটছে এটা আসলে আমরা এখনো কেউ জানি না। আরেকটা বিষয় আমি বলি যে মানে বাইরে যাই হোক, এই প্রভাবটা আসলে ক্রিকেটের প্রতি পড়তে দেওয়াটা, এটা ক্রিকেটের জন্য আসলে খুবই একটা বাজে একটা ব্যাপার। অবশ্যই, কারণ এখন সমস্যা অনেক বছর ধরে তো ভারত পাকিস্তান সিরিজ হয় না, এই সিরিজগুলা না হওয়ার কারণে ক্রিকেট দর্শকরা এসব বঞ্চিত হয়েছে ইন্ডিয়া পাকিস্তান লড়াই। হ্যাঁ, আপনি এটা জিনিস হচ্ছে যে আপনি যদি বলেন যে ক্রিকেটের সঙ্গে রাজনীতি মেশানো যাবে না, এটা আপনি বলতেই পারেন, এটা আমিও বলতে পারি, কিন্তু বাস্তবতা যেটা হচ্ছে যে লাস্ট কয়েক বছর, কয়েক দশক ধরে বলা যেতে পারে ক্রিকেটটা রাজনীতির সাথে খুবই ওতপ্রোতভাবে জড়িত। আইসিসি যদিও বলে যে ক্রিকেট বোর্ডের সঙ্গে রাজনীতি মেশালে আমরা নিষিদ্ধ করে দেবো, অথচ আসলে এটা খুবই একটা ভ্রান্ত ধারণা বা ভুল ধারণা। মানুষ হয়তো চিন্তা করে যে না এটা তো মেশালে এরকম হবে, কিন্তু আপনি দেখেন এই বিশেষ করে এশিয়া অঞ্চলে দেখেন, আপনি ভারত দেখেন, বিসিবির কথা বলতে পারেন, আপনি শ্রীলঙ্কার কথা বলতে পারেন, পাকিস্তানের কথা বলেন, প্রত্যেকটা ক্রিকেট বোর্ডের রাজনৈতিক ব্যক্তিরা দায়িত্ব নিয়ে বসে আছেন, কোনো না কোনো রাজনৈতিক দলের পাওয়ারের ক্ষমতা এসেছেন। আপনি যদি এই ফারুক আহমেদের কথা এখন বলতে পারেন যে অন্তর্বর্তীকালীন সরকার আসার পর যুব ক্রীড়া উপদেষ্টার তাদেরই একটা পছন্দের ব্যাপার হিসেবেই তিনি এনসিসির সদস্য হিসেবে তিনি পরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছেন। আপনি যদি পাকিস্তানের কথা বলেন, 2 দিন পর 4-5 মাস পর সভাপতি পরিবর্তন কেন হচ্ছে? কারণ তাদের রাজনৈতিক এজেন্ডা চেঞ্জ হচ্ছে। ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট বলি, খালিদের শোতে এসেছিলেন ফারুক আহমেদ 2 দিন আগে, সেখানে কিন্তু তাকে প্রশ্ন করা হয়েছে যে এখন তো অন্তর্বর্তীকালীন সরকার দেশটা চালাচ্ছে, তখন বাংলাদেশের নির্বাচনটা হয়তো এবারে ডিসেম্বরে বা আগামী জুনের মধ্যে হবে, এর মধ্যে সরকার যদি পরিবর্তন হয় তাহলে কি বোর্ডে কি বড় কোনো পরিবর্তন আসবে কি না। এটা কিন্তু সাংবাদিক খালিদ মহিউদ্দিন এই প্রশ্ন তুলেছেন বাংলাদেশের প্রেক্ষাপটেই, কিন্তু তিনি কিন্তু জানেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি এই জায়গায় যদি বিএনপি বা অন্য কোনো দল যদি ক্ষমতায় আসে, সেই জায়গায় কিন্তু তাদের পছন্দের কেউ একজন কিন্তু থাকবে। উপমহাদেশের ক্রিকেটে এটাই সবসময় হয়ে আসছে, এটাই হয়ে আসছে। আমি এই জিনিসটাই বলছি যে আপনি আসলে রাজনীতি, ক্রিকেটের সঙ্গে রাজনীতি খুবই ক্লোজলি বা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, এটাকে আসলে বাইরে নেওয়া যাবে না। এখন যে জিনিসটা হচ্ছে এই যে রাজনীতি থাকার পরও আপনি মানে বেনিফিট যেটাকে বলে, মানে বেনিফিট অফ ডাউট যেটাকে আপনি বলতে পারেন, যে রাজনীতি মেশানো আছে কিন্তু তারপর আপনি বেছে বেছে খুব ভালো জিনিসগুলো নিতে পারেন, এটা কিন্তু হয়ে আসছিল। আপনি ভারত পাকিস্তান খুব ক্লোজলি মনে হচ্ছিল যে কয়েকদিন আর 2-3টা বছর গেলে হয়তো আমরা ভারত পাকিস্তান একটা দ্বিপাক্ষিক সিরিজ দেখব। বিরাট কোহলিও কিছুদিন আগে কিন্তু মন্তব্য করেছেন তিনি পাকিস্তানের ক্ষেত্রে যান। রোহিত শর্মা সামাজিক যোগাযোগ মাধ্যমে বলছিলেন যে তারও অনেক ভক্ত আছে পাকিস্তানে, তিনিও খেলার জন্য উদ্গ্রীব, এরকম আর কি ব্যাপার। হ্যাঁ, মানে সবাই চায়, কিন্তু আসলে জিনিসটা হচ্ছে আপনি তো সরকারের বাইরে যেতে পারবেন না। আপনি যখন একটা দেশকে বিলং করবেন সেখানে আপনি তার বাইরে যেতে পারবেন। আর ভারত এখন যে স্ট্যান্ডটা নিয়েছে, তারা বলেছে যে বিশ্বকাপের কথা বলুন বা এশিয়া কাপের কথা বলুন, সেই সব জায়গায় কিন্তু ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ যেন না হয়, তারা ওই স্টেপে যাবে। সো আপনি যখন চিন্তা করবেন যে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হবে না এশিয়া কাপে তো 4-5টা টিমই খেলে, সো ফাইনালে গেলে অন্তত ইন্ডিয়া পাকিস্তান একটা লড়াই কিন্তু দেখা অস্বাভাবিক ব্যাপার না। সো আপনি কিন্তু এশিয়া কাপটাও হতে দিবেন না এরকম সিচুয়েশন। এটা কি পরিস্থিতি হতে পারে আমি বলি। আমাদের বাংলাদেশের ক্ষেত্রে আপনি দেখেন ফুটবল এবং ক্রিকেটের বাইরে
বাইরে আপনি যদি হকির কথা বলেন, আর্চারির কথা বলেন বা শুটিংয়ের কথা বলেন, অন্যান্য যে ইভেন্টগুলো আছে এগুলোতে আপনি দেখবেন কি আমরা আসলে জানি না যে কোন ইভেন্টে কে খেলছেন, সভাপতিকে ওই বোর্ডের বা অন্যান্য ইয়েতে। ক্রিকেটের ক্ষেত্রে এরকম একটা পরিস্থিতি তৈরি হতে পারে যদি এমন হয় যে ভারত এবং পাকিস্তান আর কখনোই একে অপরের বিপক্ষে খেলবে না। আপনি চিন্তা করেন যে এখন আমার একটা যতটুকু মনে পড়ে, আমি কোনো একটা রিপোর্টে পড়েছিলাম যে অনেক দিন আগে, যে এখন আইসিসির একটা 4 বছরের যে টিভি রাইটস বলেন সেটা বিক্রি হয় 25,000 কোটি টাকাতে বা 25,000 কোটি রুপিতে হয়তো বিক্রি হয়। এটা কেন বিক্রি হয়? কারণ ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর দাবি যে ভারত এবং পাকিস্তান একটা টুর্নামেন্টে 2বার থেকে 3বার মুখোমুখি হয়। 2বার যদি মুখোমুখি হয়, ওই 2টা ম্যাচ থেকে ভারতের যারা ব্রডকাস্টাররা থাকেন তারা অন্তত 2,000 কোটি টাকা ইনকাম করেন বা আরও বেশিও হতে পারে ব্যাপারটা। আপনি চিন্তা করেন যখন ভারত এবং পাকিস্তানের ম্যাচটাই হবে না তখন তো আমার এই 2,000 কোটি টাকা কিন্তু ভ্যানিশ হয়ে গেছে। তখন আপনার টিভি রাইটস কত নেমে আসবে? 500 কোটি। এমনও হতে পারে যে 500 কোটি টাকা দিয়েও কেউ টিভি রাইটস কিনছে না। এবং আপনি দেখবেন প্রত্যেকটা ক্রিকেট বোর্ডের, আইসিসি বলুন, সবারই কিন্তু সবচেয়ে বড় আয়ের উৎস হচ্ছে টিভি রাইটস। আপনি যদি আইপিএলের কথা বলেন 5,000 কোটি টাকা টিভি রাইটস বিক্রি হচ্ছে, সব টাকাই কিন্তু এই টিভি রাইটস থেকে আসছে। সো আপনি যখন ম্যাচটাই হবে না, আপনি কোন খেলাটা দেখবেন? আপনি ব্রডকাস্টার কোন খেলাটা দেখাবে, যে খেলাটা মানুষ দেখতে চাইবে? এখন ওই খেলাটাই যদি না হয়, আপনার ব্রডকাস্টারে কেন 25,000 কোটি টাকা বা 2,500 কোটি টাকা 2,500 কোটি টাকা খরচ করবে? সো এটার কোনো মানে থাকবে না। এমন একটা পরিস্থিতি হতে পারে যে তখন ক্রিকেটটা আবার আসলে ওই মানে অনেক দিন মানে হারিয়ে যাওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হতে পারে যদি ভারত পাকিস্তান এরকম একটা স্ট্যান্ডে সবসময় থাকে। কারণ একক ম্যাচ দিয়ে আপনি কখনোই এরকম একটা টুর্নামেন্টকে আপনি, বা টুর্নামেন্ট বলুন, একটা ক্রিকেট বা কোনো একটা ইভেন্টকে আপনি তৈরি করতে পারবেন না। কারণ দেখবেন কি যে একটা রাইভারি মানে আপনার চিরপ্রতিদ্বন্দ্বিতা একটা তৈরি করা হয় যে এই দলে। যেমন আপনি দেখবেন এখন বাংলাদেশ এবং শ্রীলঙ্কার একটা ব্যাপার আছে, দেখবেন আইসিসি এটা কিন্তু খুবই হাইলি প্রমোট করে। কেন প্রমোট করে? কারণ এই ম্যাচটা আপনি বিক্রি করতে পারবেন, টিকিট সেল করতে পারবেন, টিভি রাইটসের কাছে আপনি সেল করতে পারবেন। এশিয়া কাপেও কিন্তু একটা বড় ক্ল্যাশ দেখানো হয় যে ভারত পাকিস্তানের পরে। না, আপনি এই ক্ষেত্রটা যদি আপনি বলেন, ইন্ডিয়া সাউথ আফ্রিকার ধরেন একটা ম্যাচ চলছে, আরেক জায়গায় যদি 2 দিন পরে যদি ইন্ডিয়া বাংলাদেশের একটা ম্যাচ থাকে, তার চেয়ে বেশি কিন্তু অবশ্যই বেশি হবে। আইসিসিও এটা কিন্তু এখন অবশ্যই বেশি প্রমোট করছে এবং বেশি টাকায় আপনি বিক্রি করতে পারবেন। এই ম্যাচটা আপনি বেশি টাকায় বিক্রি করতে পারবেন, বেশি টাকা সেল করতে পারবেন, আপনি বেশি টিকিট বিক্রি করতে, সব কিছু করতে পারবেন। কারণ এই ম্যাচটা মানুষ দেখার জন্য উদ্গ্রীব হয়ে থাকে। তো ভারত পাকিস্তান ব্যাপারটা এরকম। এখন এটা যদি না হয় তখন অবশ্যই ক্রিকেটের লস হবে। আর বাংলাদেশ ভারতের যে সিরিজটা নিয়ে আমরা আসলে আদতে আলোচনা শুরু করেছিলাম, যদি এই পরিস্থিতিটা চলতেই থাকে, এমন যদি হয় যে সরকারের পক্ষ থেকে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এরকম কোনো বার্তা দেওয়া হয় যে ওই 7 সিস্টার্স কিংবা হচ্ছে পেহেলগামের ইস্যুতে যখন আপনি ভারত বিরোধী একটা মনোভাব প্রকাশ করবেন বা আপনি মন্তব্য করবেন, তখনই কিন্তু ভারত এটাকে খুবই সিরিয়াসলি নেবে। এবং সিরিয়াসলি নেওয়ার ফলে এটা হতেই পারে যে ভারত এখন যে কোনো কিছু করতে পারে। আমি ক্রিকেট দলকে পাঠাবো না, এটা এমন না। কারণ আইসিসি সভাপতি এখন জয় শাহ, তিনি যেটা বলবেন সেটাই হবে। আপনি সব কিছুই আসলে ভারতের কাছে বন্দি, আপনি এর বাইরে যেতে পারবেন না। সো এখন আসলে দেখতে হবে যে এই আগামী 1-2-3 মাসে বাংলাদেশের পক্ষ থেকে কী ধরনের রিয়াকশনটা দেখানো হয় সেটার উপর ডিপেন্ড করবে। তবে আমি এর বাইরে একটা আসলে জিনিস চিন্তা করে রেখেছি যে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যকার সিরিজটা খুবই হাই ভোল্টেজ, তো এটা থেকে সম্প্রচার একটা ব্যাপার আছে। বিসিবি কিন্তু অনেক লাভবান হওয়ার একটা সুযোগ আছে এই সিরিজটা। এরকম হাই ভোল্টেজ সিরিজ বছরে 1-2টার বেশি কিন্তু আমাদের থাকে না। সো এই সিরিজটা খুবই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। বাংলাদেশ যদি কোনোভাবে এই সিরিজটা আয়োজন করতে না পারে, তাহলে কি এই সিরিজটা কি কোনো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করা সম্ভব? এটা কঠিন। মানে আপনি ভারতীয়দের এখন যে স্ট্যান্ডটা যে আপনি পাকিস্তানের বিপক্ষেই খেলবো না, আপনি যখন বাংলাদেশ যদি ভারতের বিরুদ্ধে যায়, এমন হতে পারে যে আমরা বাংলাদেশের বিপক্ষে আর কোথাও আমরা খেলবো না, তখন আসলে নিরপেক্ষ ভেন্যুর প্রশ্নই ওঠে না। এবং এই সিরিজটা যদি না হয় বিসিবির কী ধরনের লস হতে পারে, এটা একটা প্রশ্ন হতে পারে। কেন হতে পারে? কারণ হচ্ছে দেখেন, আপনি কিন্তু এখন বিসিবি কিন্তু কোনো টিভি রাইটস বিক্রি করেনি। লাস্ট জিম্বাবুয়ে সিরিজে কিন্তু একটা সিরিজের বিক্রি করতে হয়েছিল, এই জন্য কিন্তু তারা কোনো টেন্ডার পায়নি বা কোনো কিছু করতে পারেনি, কেউ আগ্রহ দেখায়নি। বাংলাদেশের সবচেয়ে বড় যে টার্গেটটা, যে আমরা নেক্সট যে সাইকেলটা থাকবে 2.5 বছর বা 3 বছরের একটা টিভি রাইটসের সাইকেল, সেই সাইকেলে বাংলাদেশ খেলবে হচ্ছে ভারতের সাথে, পাকিস্তানের সাথে, আরও বেশ কয়েকটা ভালো শ্রীলঙ্কার সাথে খেলবে, আরও বেশ কয়েকটা ভালো দলের সাথে খেলার কথা আছে। তারা কিন্তু এই দলগুলোকে দেখিয়ে, এটা হচ্ছে আপনার প্রোডাক্ট,
ইন্ডিয়া সিরিজ, পাকিস্তান সিরিজ বা শ্রীলঙ্কা সিরিজ, এগুলো হচ্ছে প্রোডাক্ট আপনার। আপনি এই প্রোডাক্টগুলো দেখিয়ে আপনি টিভি রাইটস বিক্রি করবেন। এখন যদি এই প্রোডাক্টটি আপনার না থাকে, মানে এক্সিস্ট না করে, তাহলে তো আপনি আসলে আপনার জিনিসটাই বিক্রি করতে পারবেন না। সো বাংলাদেশের একটা বিশাল বড় লস হতে পারে যদি ভারত সিরিজটা কোনোভাবে না হয়। আপনার এমন হতে পারে যে আপনি 10 কোটি টাকা দিয়ে হয়তো টিভি রাইটস বিক্রি করতেন, ভারত সিরিজটা না হলে এটা হতে পারে 2.5 কোটি টাকায় বা 3 কোটি টাকা হতে পারে। এরকম একটা পরিস্থিতি অবশ্যই হওয়ার সম্ভাবনা আমার কাছে মনে হচ্ছে আছে। তবে আমার মনে হয় বিসিবি আসলে এখনো কেন যে টেন্ডার দিচ্ছে না মানে নতুন সিরিজের জন্য, এটা আসলে একটা চিন্তার বিষয় তাদের। এটার একটা কারণ হতে পারে যে আপনি যদি এখন পাকিস্তান সফরে যাবেন, আপনি তার হোম সিরিজ বিক্রি করবেন। সো পাকিস্তান সফরে যাওয়ার পরে আপনি বাংলাদেশে এসে সিরিজ খেলবেন, সেটা জুলাই। আর যেহেতু মে মাস চলছে, একটা বছরের সাইকেলটা কিন্তু ধর মৌসুমটা শুরু হয় জুন জুলাই থেকে। সো এই সাইকেলটা ধরা হয়তো বিসিবি এটা অবশ্যই থাকে, কিন্তু এখন বিসিবিতে যারা এই টেন্ডার দিবেন বা যত কিছু করবেন, তারা নিজেরা আসলে অনেক গর্তের ভিতরে পড়ে আছেন। মানে কে কোন দিক থেকে আসলে নিজেরা বাঁচাবেন, কোন দিক থেকে পালাবেন, এরকম একটা পরিস্থিতি। আমি আসলে মানে পরিস্থিতি, কিন্তু যেহেতু আপনি কথা বললেন এটা আসলে টেনে আনতে হয়। প্রতিদিন দেখতে পাচ্ছি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে প্রেসিডেন্ট আছেন ফারুক আহমেদ, তার বিরুদ্ধে বিভিন্ন এলিগেশন আসছে। আজকে সকালে ঘুম থেকে উঠলাম, একটা স্ট্যাটাস দেখলাম তার রেসিডেন্সি আছে সংযুক্ত আরব আমিরাতের, এবং ওইখানে রাজনীতিক অনেক ব্যাপার স্যাপার আছে। হ্যাঁ, এখানে একটা বিজনেসের সঙ্গে তিনি জড়িত, ডিজি হিসেবে বা কি একটা পদে আসলে যুক্ত ছিলেন। এইসব বিষয়ে খুবই বাজে একটা পরিস্থিতির মুখোমুখি হতে যাচ্ছে মনে হয় বাংলাদেশ। এই জন্যই বলছি যে বিসিবি যেহেতু নিজেরাই আসলে এমন ওই যে ছোটাছুটির ভিতরে আছে, তারা আসলে ওই জিনিসটা কখন করবে এটা আসলে খুবই তাদের জন্য আসলে খুব কষ্টকর হয়ে গেছে। তবে আজকে ওই ভারত সিরিজটা নিয়ে যেটা বলতে হয় যে আজকে আমরা যখন এই নিউজটা পেলাম টাইমস অফ ইন্ডিয়ার, তারপরে আমাদের বাংলাদেশে বেশ কয়েকটা অনলাইন কিংবা হচ্ছে পাতা বা পত্রিকা যাই বলুন না কেন, তারা নিউজ যেটা করেছে যে নাজমুল আবেদিন ফাহিম বলেছে যে আমাদের সাথে এখন পর্যন্ত যে ধরনের কমিটমেন্ট ভারতের বিসিসিআর আছে সেই মতে এখনো সিরিজটা ওইভাবেই হবে। আমি যে ইন্ডিয়ান টাইমসের যে খবরটা পড়েছি সেখানে একজনের বিসিসিআর ঘনিষ্ঠ একজনের সূত্র দিয়ে বলা হয়েছে যে তারা আগের স্ট্যান্ডেই আছে এখন পর্যন্ত। তবে যে সিচুয়েশনে যাচ্ছে, এই সিচুয়েশন কিন্তু বাংলাদেশ এবং ভারতের মধ্যকার সিরিজটা যে অনিশ্চয়তায় ফেলতে পারে। সো এটাই ব্যাপারটা। ওই নাজমুল আবেদিন ফাহিমও সেই জিনিসটাই বলছেন যে আমাদের কাছে এখন অফিসিয়ালি এমন না যে বিসিসিআর পক্ষ থেকে কিছু বলা হয়েছে, তো ওই জিনিসটা তারা ধরে নিচ্ছে যে এখন পর্যন্ত সেম আগের যে ব্যাপারটা ছিল স্ট্যান্ডার্ডে আছে। এখন ভবিষ্যতে তো আসলে আগামী 2-3 মাসে কি ঘটবে এটা তো আসলে আপনার পক্ষেও বলা কঠিন, আমার পক্ষে বা অন্য যে কারো পক্ষেই বলা কঠিন। কিন্তু এইটা অনেক ভাইটাল হবে যে আগামী 1.5 মাসে 2 মাসে বা আগামী যে কোনো দিন ওই সিরিজটার আগে বাংলাদেশের পক্ষ থেকে কি ধরনের মন্তব্য করা হচ্ছে, রিয়াকশন দেখানো হচ্ছে, আসলে সেইটা অনেক ম্যাটার করবে। আমি আসলে ইন্ডিয়ান টাইমসের যে খবরটা এটা করার পরে আমি লাস্টে একটা শব্দ বলেছিলাম যে কূটনৈতিক এবং তাদের দেশের বিভিন্ন সিদ্ধান্ত আসলে নিশ্চিত করে দিবে উপমহাদেশে ক্রিকেট আগামী 4-5 বছরে কোন জায়গায় যাবে। এটা আপনার খুবই ভালো একটা ব্যাপার যে আপনি যে চিন্তাটা করেছেন। অবশ্যই যে ভারত এবং পাকিস্তান এবং বাংলাদেশে যদি এই ত্রিমুখী একটা লড়াই থাকে, যদি মানে ভৌগোলিক ক্রিকেটটা মানে ভৌগোলিক দিক থেকে, আর তারপর যদি ডিসিশনটা এমন হয় যে আমরা কেউ কারোর সঙ্গে খেলবো না, তাহলে কিন্তু এই অঞ্চলের ক্রিকেটটা শেষ হয়ে যাবে। কারণ আপনি শ্রীলঙ্কা আর সংযুক্ত আরব আমিরাত বা অন্যান্যদের দিয়ে কিন্তু আপনি ওই চাহিদাটা মেটাতে পারবেন না। ভারতের যে চাহিদা আছে, পাকিস্তানের যে চাহিদা আছে, বাংলাদেশের একটা দেশের সঙ্গে ভালো সম্পর্ক, ভারতের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক, ভারতের সাথে বছর যদি আমরা 3টা সিরিজ যদি খেলি ওই ভ্যালুটা কিন্তু থাকবে না। সেম অ্যাজ পাকিস্তানের সঙ্গে বছর যদি আমরা 3টা সিরিজ খেলি ওই ভ্যালুটা কিন্তু থাকবে না। সো বাংলাদেশের ক্রিকেট আমরা অবশ্যই আপনি আমি কিংবা আমরা সবাই আশা করবো যে এরকম পরিস্থিতি আসলে তৈরি না হোক, কারণ এটা একটা বিশাল বড় বাজার। যেহেতু স্পেশালি ক্রিকেট নিয়ে কাজ করি, ক্রিকেটের প্রভাবটা না পড়ুক এটা অবশ্যই। রাজনৈতিক ব্যাপারগুলো আসলে এরকম এমন কিছু না হোক যে এই 2 দেশের বা 3 দেশের মানুষের, সাধারণ মানুষের ক্ষয়। আমরা আসলে আপনি 20 বছর আগে বা 15 বছর আগে একটা সিচুয়েশন যদি কল্পনা করতেন যে ক্রিকেটে আপনি পলিটিক্যাল বিষয় নিয়ে আলোচনা করবেন, এটা খুবই হাস্যরসের ব্যাপার হয়ে যেত আমার মনে হয়। কিন্তু আমরা এখন এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি যেখানে আসলে রাজনৈতিক ব্যাপারগুলো নিয়ে কথা না বললে দেশের ক্রিকেটটা নিয়েও কথা বলা হবে না। এরকম একটা পরিস্থিতি হয়েছে। এই জন্যই আপনি যে জিনিসটা যখন আপনি আর আমি আলোচনা করলাম মাঝখানে যে ক্রিকেট এখন আসলে রাজনীতি আর ক্রিকেট একেবারে খুবই মানে সমান তালে চলছে। যেটা একটা সময় বলা হতো যে যেমন ভারতের ক্ষেত্রে বলা হয় কি বলিউড আর ক্রিকেট একসাথে চলছে
এবং দুটাকে এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে কোনোভাবে কোলাবোরেশন করে। আমার কাছে মনে হয় রাজনীতি ক্রিকেটটা এইভাবে চলছে, কিন্তু আমরা সবাই চাইবো যে এই অঞ্চলে এই ধরনের কোনো পরিস্থিতি তৈরি না হোক, যুদ্ধ পরিস্থিতি তৈরি না হোক, কিংবা ক্রিকেটটা নষ্ট না হয়ে যাক, সম্পর্কটা নষ্ট না যাক। কারণ ভারত আমাদের প্রতিবেশী, পাকিস্তান আমাদের খুব কাছের একটা দেশ। সো এরকম একটা ব্যাপারে আমরা চাইবো না যে কোনো একটা গন্ডগোলে জড়িয়ে এই সম্পর্কগুলো নষ্ট হয়ে যায়। আমি স্পেশালি আরেকটা জিনিস বলি একদম অনুষ্ঠানে আমরা শেষ পর্যায়ে, আপনি দেখবেন বাংলাদেশে অন্তত যে ক্রিকেট ফ্যানরা আছেন, ক্রিকেট বোঝেন, তারা কেউ বিরাট কোহলিকে কিন্তু হেড করেন না, জসপ্রীত বুমরা, আইপিএল তাদেরকে কেউ কিন্তু হেড করেন না। আমরা নিয়মিত আইপিএল দেখি। পাকিস্তানেও কিন্তু এরকম অনেক ভক্ত আছেন যারা বিরাট কোহলি বলতে একদম অজ্ঞান, তারা বিরাট কোহলির খেলা পছন্দ করেন। ইন্ডিয়াতেও কিন্তু এরকম অনেক ক্রিকেটার, মানে বাবর আজমকে পছন্দ করেন চায়না আফ্রিকা, বা বাংলাদেশে আপনি দেখবেন লিটন দাসের ভারতের অনেক সমর্থক আছে যারা লিটন দাস, সাকিব আল হাসান কিন্তু কলকাতায় খেলেছেন, ঘরের ছেলে কত বছর খেলেছেন। সাকিব আল হাসানকে পছন্দ করেন না এরকম কলকাতার মানুষ আমি আসলে দেখি, আমিও দেখি, কথা বলেছি, সবাই সাকিবকে আসলে পছন্দ করে। সো এই সম্পর্কটা যেন আসলে সবসময় থাকে এবং আমরাও যেন আসলে ওই সম্পর্কটাই ধরে রাখতে পারি, আমাদের আসলে এটাই চাওয়া থাকবে। এবং আমরা চাইবো যে আগস্টে যে সিরিজটা হওয়ার কথা 3 ম্যাচের T20 এবং 3 ম্যাচের ওয়ানডে সিরিজ, ওই সিরিজটা খুব স্মুথলি হবে। আমরা তাদেরকে ওই বেটার যে আমরা আতিথেয়তায় যে ধরনের আমাদের সুনাম আছে সেটা আমরা তাদেরকে দিতে পারবো, এটুকু আমরা নিশ্চিত করতে চাই আসলে। ধন্যবাদ মুমিনুল আমাকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, ক্রিকেটের নিয়মিত আয়োজনে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো, সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকবে।